It's been more than 2 days. Can you believe it, guys? 2 দিনের বেশি হয়ে গেছে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এখনো মনে হচ্ছে যে এই তো ম্যাচ শেষ হলো, এই তো জিতলাম। যখন ম্যাচ দেখছিলাম তখন মনে হচ্ছিল যে প্রচুর কিছু বলার আছে ভিডিওতে, অনেক কিছু বলে দেবো। আর যখন ভিডিও বানাতে বসলাম তখন মনে হচ্ছে যে কিছুই বলার নেই, সবই সবার সামনে। অ্যান্ড আই এম টোটালি আউট অফ ওয়ার্ডস। অ্যান্ড অল ক্রেডিট গোজ টু হরমনপ্রীত কৌর, যিনি ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিমের ক্যাপ্টেন, অ্যান্ড তার হোল টিম, বিসিসিআই ম্যানেজমেন্ট। কারণ তারা শুধু 2025-এ ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপই জেতেনি, প্রত্যেকটা ভারতবাসীকে জিতেছে। প্রত্যেকটা ভারতীয় মেয়ে যারা ক্রিকেটকে স্পোর্টস হিসেবে চুজ করেছে তাদের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে। আর স্পেশাল থ্যাঙ্কস টু জয়শা। জয়শা কেন সেটা একটু পরে ভিডিওতে আমি বলবো। তো তার আগে ভিডিওটি প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর এখন অব্দি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তোমরা মানো তো কিছু কিছু জিনিস উপর থেকে লেখা থাকে যেটা চাইলেও কেউ চেঞ্জ করতে পারে না। আর 2025 সালে ইন্ডিয়ান ওমেন টিমের এই ওয়ার্ল্ড কাপ উইনটা এক্স্যাক্টলি তার একটা উদাহরণ। কেন আমি বলছি, কারণ টুর্নামেন্টের শুরুতে ইন্ডিয়া ভালোভাবে শুরু করলেও সাউথ আফ্রিকা, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার সঙ্গে পরপর 3টে ম্যাচে হেরে গেল, যেখানে চাইলে একটু ধরে খেললে ইন্ডিয়া হয়তো জিততে পারতো কারণ দুটো অনেক ক্লোজ ম্যাচও ছিল। কিন্তু তারপরে দাঁড়িয়েও অস্ট্রেলিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, 7 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। গাইজ, তোমরা 2 হাত দিয়ে কাউন্ট করতে পারবে না ওদের ওয়ার্ল্ড কাপ ট্রফি। সেই মাইটি অস্ট্রেলিয়া, তার সঙ্গে রয়েছে ইংল্যান্ড, যারা 4 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ওমেন্স ক্রিকেটে। এই টিমগুলো থাকার পরেও ইন্ডিয়া ছিল টোটালি আন্ডাররেটেড একটা টিম। সেখানে গ্রুপ স্টেজের ম্যাচে পরপর 3টে ম্যাচ হার। তো কেউ হয়তো ভাবতেও পারেনি যে এই ইন্ডিয়ান টিম সেম টিম নিয়ে একটা ওয়ার্ল্ড কাপ জিতে নেবে। কিন্তু হ্যাঁ, ভারতীয় মেয়েদের মধ্যে একটা জেদ ছিল, একটা আগুন ছিল যে আমরা জিতে দেখাবই। 2টো ওয়ার্ল্ড কাপ ফাইনাল আমরা হেরেছিলাম, 2005, 2017। তো ভারতীয় মেয়েদের মধ্যে একটা আগুন ছিল যে এবারের ওয়ার্ল্ড কাপটা ভারতে হচ্ছে, আর এবার আমরা ট্রফি বাইরে কোথাও যেতে দেবো না। বাইরের কোনো টিম ইন্ডিয়ায় এসে ট্রফি নিয়ে যেতে পারবে না। আর এক্স্যাক্টলি সেটাই হয়েছে 2 নভেম্বরের রাতে। দিস টাইম নভেম্বর ইজ গুড। টুর্নামেন্টের শুরু থেকে স্মৃতি মান্ধানা এবং প্রতিকা রাওয়াল প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে গেল। পরপর যখন 3টে ম্যাচ হেরে গেল তখন ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারকে ঘুরে দাঁড়ানোর একটা সময় ছিল। আর ঠিক সেই সময় নিউজিল্যান্ডের এগেইনস্টে প্রতিকা রাওয়াল এসে 122 রান, পুরো টুর্নামেন্টে 300+ রান করলো। কিন্তু আনফর্চুনেটলি ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেয়ে বেরিয়ে গেল। তো এটা একটা টোটালি সেটব্যাক ছিল টিম ইন্ডিয়ার জন্য। একটা ওপেনার যে লাস্ট 1 বছর ধরে প্রচুর ভালো পারফরমেন্স করছে ওডিআইতে, সেমিফাইনালের আগে অব্দি টোটাল 300+ রান সে বানিয়ে ফেলেছে, সেই ওপেনার যদি ইনজিওর হয়ে যায় তো টোটালি একটা সেটব্যাক। সেখানে রিপ্লেসমেন্ট হিসেবে কাকে আনা হলো? শেফালি ভার্মা, যে লাস্ট 1 বছরে একটা সিঙ্গেল ওডিআই ম্যাচও খেলেনি এবং সে রিসেন্টলি ডোমেস্টিকে টি20 ইন্টারন্যাশনাল প্র্যাকটিস করছিল। না তার নাম ছিল টপ 11-তে, না টপ 15-তে, এবং সে প্র্যাকটিসও করছিল টি20 ইন্টারন্যাশনালের জন্য। সেখানে প্রতিকা রাওয়ালের রিপ্লেসমেন্ট হিসেবে যখন টিমে শেফালি ভার্মাকে ডাকা হলো, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেইনস্টে মোটামুটি খেললেও ফাইনালে সাউথ আফ্রিকার এগেইনস্টে 87 রান, সঙ্গে 2 উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ। হয়তো এটাই তার ডেস্টিনি ছিল। আর জেমিমা রদ্রিগেজ, যখন ইন্ডিয়া পরপর 3টে ম্যাচ হেরে গেল, সেখানে দাঁড়িয়ে পুরো টুর্নামেন্টে জেমিমা রদ্রিগেজের পারফরমেন্স যে খুব একটা ভালো ছিল সেটা নয়। আর সেই কারণেই ইংল্যান্ডের এগেইনস্টেও তাকে ড্রপ করা হয়েছিল। সেমিফাইনালে যখন অস্ট্রেলিয়ার এগেইনস্টে ইন্ডিয়া খেললো, সেই জেমিমাই আবার টিমে ফিরলো। সেই 3 নম্বর পজিশনেই তাকে ব্যাট করতে পাঠানো হলো এবং অসাধারণ একটা 117 রানের ম্যাচ খেলে সিঙ্গেল হ্যান্ডলি জিতিয়ে দিল ইন্ডিয়াকে। হ্যাঁ, হরমনপ্রীত কৌর অনেক ভালো খেলেছিল, কিন্তু সেদিন জেমিমা রদ্রিগেজ অস্ট্রেলিয়ার এগেইনস্টে 117 রানের ম্যাচটা খেলেছিল, টোটালি সেটা আউট ক্লাস করেছিল বাকি সমস্ত প্লেয়ারদের। আর যখন মাইটি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে যখন আমরা ফাইনালে পৌঁছালাম, তখন শেফালি ভার্মার দুর্ধর্ষ পারফরমেন্স, আর তার সঙ্গে দীপ্তি শর্মার 50+ রান অ্যান্ড 5 উইকেট হল। আর নিউজিল্যান্ডের ম্যাচ থেকে শুরু করে ফাইনাল অব্দি যখনই দরকার হয়েছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার জ্বলে উঠেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ার পারফরমেন্স করেছে। আর তারই পরিণাম হচ্ছে 2025-এর ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ উইন। তাই জন্যই আমি বললাম কিছু জিনিস উপর থেকে লেখা থাকে যেটা চাইলেও কেউ পরিবর্তন করতে পারে না। আর এই জয়টা যে শুধু বিসিসিআই ওমেন টিমের সেটাই নয়, এই জয়টা অঞ্জুম চোপড়ার, এই জয়টা মিতালি রাজের, এই জয়টা ঝুলান গোস্বামীর, এবং এই জয়টা প্রত্যেকটা ভারতীয় মেয়েদের যারা ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছে, যারা ক্রিকেটকে তাদের জীবন হিসেবে বেছে নিয়েছে। কারণ অঞ্জুম চোপড়া, ঝুলান গোস্বামী, মিতালি রাজরা সেই সময় ইন্ডিয়ান ওমেন ক্রিকেটকে তুলে ধরেছিল, ইন্ডিয়ান ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করেছিল,
যেই সময় হয়তো তাদের কোনো ম্যাচ পিস অব্দি ছিল না। আমি যে কারণে বললাম যে স্পেশাল ক্রেডিট গোজ টু জয় শাহ, কেন সেটা এখন আসছি। 2005 ওডিআই ওয়ার্ল্ড কাপে যখন ইন্ডিয়া রানার্স আপ হয়েছিল, যখন আমরা ফাইনালে হেরে গিয়েছিলাম, তারপরে যখন ইন্ডিয়া ফিরেছিল দেশে, প্রত্যেকটা প্লেয়ারকে ম্যাচ ফি হিসেবে 1000 টাকা করে দেওয়া হয়েছিল। ইন্ডিয়া টোটাল 8টা ম্যাচ খেলেছিল, মানে তুমি দেখে নাও 8টা ম্যাচে টোটাল 8000 ফি দেওয়া হয়েছে, যেটা এখনকার সময় দাঁড়ালে প্রত্যেকটা ম্যাচে টেস্টে গেলে 15 লাখ টাকা, ওডিআইতে গেলে 6 লাখ টাকা, টি20 খেললে 3 লাখ টাকা। সেখানে দাঁড়িয়ে একটা তুমি ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচ খেলছো, সেখানে 1000 টাকা পার ম্যাচের ফি। ক্যান ইউ বিলিভ ইট গাইস? 1000 টাকা। সেই সময়ে মিতালি রাজ, অঞ্জুম চোপড়া, ঝুলান গোস্বামীরা টিম ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল। আর এই জিনিসটা হয়তো টাকার পরিমাণটা ধীরে ধীরে ইনক্রিমেন্ট হলেও সেটা মেন স্ট্রিম অ্যান্ড ওমেন স্ট্রিমের মধ্যে একটা বিস্তর ফারাক ছিল। আর সেটা যে এত তাড়াতাড়ি কভার হতে সম্ভব নয়। তার সঙ্গে সঙ্গে মেয়েদের কোনো টুর্নামেন্ট ছিল না, মেয়েদের ডোমেস্টিক খেলার কোনো ভালো অপশন ছিল না। তো মেন স্ট্রিমরা যে ফ্যাসিলিটিগুলো পেত, ওমেন স্ট্রিমরা তার 25% ফ্যাসিলিটিও পেত না। আর যখন জয় শাহ বিসিসিআই সেক্রেটারি ছিল, তখন তিনি না সেই ডিস্টেন্সটাকে কভার করার চেষ্টা করেছেন। তিনি মেয়েদের জন্য WPL চালু করেছেন, ডোমেস্টিক ক্রিকেটের যে ফ্রিকোয়েন্সিটাকে সেটা বাড়িয়েছেন, এবং একটা শিডিউলের মধ্যে ডোমেস্টিক ক্রিকেটটাকে নিয়ে এসেছিল মেয়েদের জন্য। তার সঙ্গে সঙ্গে তাদের স্যালারি ইনক্রিমেন্ট করেছে। শুধু সেখানেই নয়, মেইন স্ট্রিম যে যে ফ্যাসিলিটি পায় তার ম্যাক্সিমাম ফ্যাসিলিটিও ওমেন টিমকে দেওয়ার চেষ্টা করেছে বিসিসিআই। সেই জন্যই বললাম যে স্পেশাল ক্রেডিট গোজ টু জয় শাহ। কারণ জয় শাহ না থাকলে হয়তো মেয়েদের এই যে উন্নতিটা বা এই যে একটা পদক্ষেপটা, সেটা হয়তো এত তাড়াতাড়ি আসতো না। হয়তো আসতো আরো 10-15 বছর পরে, বা সময় লেগে যেত। আর 1983 সালে কপিল দেব, সুনীল গাভাস্করের ইন্ডিয়ান মেইন স্ট্রিমের জন্য যেটা করেছিল, 2025-এ দাঁড়িয়ে হরমনপ্রীত কৌর এবং তার টিম সেম কাজ ইন্ডিয়ান ওমেন টিমের জন্য করেছে। আর শুধু সেটাই নয়, চোখে আঙুল দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা স্পোর্টসকে দেখিয়ে দিয়েছে, যতই তোমার সামনে চ্যালেঞ্জ থাকুক না কেন, সেটাকে যদি তোমরা ওভারকাম করতে পারো, তোমরা অনেক দূর এগোতে পারবে। সো কংগ্রাচুলেশন টিম ইন্ডিয়া ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। আর এটা কোনো শেষ নয়, এখান থেকেই শুরু হলো আমাদের জয়যাত্রা। এরপরে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবো, এরপরে আমরা টি20 ইন্টারন্যাশনাল জিতবো, এবং প্রত্যেকটা আইসিসিতে আমরা ডমিনেট করব। এটা জাস্ট একটা প্রথম পদক্ষেপ। অ্যান্ড একটা স্পেশাল জিনিস আমি অবশ্যই মেনশন করতে চাই, যেটা আমি পার্সোনালি ফিল করি, যে অ্যাডিডাস এমন একটা লোগো, এমন একটা কোম্পানি, এমন একটা লাকি চার্ম, যেটা জবে থেকে আমাদের জার্সিতে অ্যাড হয়েছে না, তারপর থেকে প্রচুর ভালো কিছু হয়েছে ইন্ডিয়ান ক্রিকেটে। অবভিয়াসলি খারাপ জিনিসও হয়েছে, যেমন যখন অ্যাডিডাস আমাদের জার্সিতে এসেছিল, তো ইনিশিয়ালি আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরে গেছিলাম, 2023-এর ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরে গেছিলাম, কিন্তু তারপর থেকে শুরু হলো আমাদের জয়যাত্রা। 2024-এ মেন স্ট্রিমের টি20 ইন্টারন্যাশনাল উইন, 2025-এ মেন স্ট্রিমের চ্যাম্পিয়ন্স ট্রফি উইন, 2025-এ ওমেন্স টিমের ওডিআই ওয়ার্ল্ড কাপ উইন, আন্ডার-19 ওমেন্স টিমের ওয়ার্ল্ড কাপ উইন, তার সঙ্গে তো এশিয়া কাপ লেগেই আছে। আর প্রত্যেকটা ফিল্ডে ইন্ডিয়া ডমিনেট করছে। সো থ্যাংক ইউ বিসিসিআই কি অ্যাডিডাসকে আমাদের জন্য চুজ করার জন্য। দে আর টোটালি দ্য লাকি চার্ম ফর আস। এন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ভিডিওটা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, যাতে তারাও ইন্সপায়ার হতে পারে কিছু, হয়তো যাতে তারা স্পোর্টসটাকে তাদের কেরিয়ার হিসেবে বেছে নিতে পারে, তার জন্য। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড প্লিজ বেল আইকনটা ক্লিক করে দিও।